নমস্কার বন্ধুরা, আমি অভিষেক ব্যানার্জি, জাতীয় কংগ্রেসের একজন সাধারণ প্রবক্তা। আজকে আপনাদের সামনে একটা ছোট্ট নিবেদন বা অনুরোধ নিয়ে এসেছি। আজকে 26শে এপ্রিল 2024 ভারতবর্ষের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। সারা দেশে 82টা আসনে আজকে নির্বাচন এবং বাংলাতেও 3টে আসনে। তার ভিতর দার্জিলিং এবং রায়গঞ্জে জাতীয় কংগ্রেসের প্রার্থীরা লড়াই করছে। আপনাদের কাছে একটা বিনীত আবেদন আছে। বাইরে প্রচণ্ড রোদ্দুর, এরকম গরম গত 40 বছর, গত 45 বছরে হয়তো আসেনি, অন্তত খবরের কাগজ তাই বলছে। কিন্তু তবুও আপনাদের কাছে বিনীত অনুরোধ যে এই উত্তাপ, এই দাবদাহকে অস্বীকার করেও রাস্তায় নামুন। 5 মিনিটের কষ্ট বা 15 মিনিটের কষ্টকে উপেক্ষা করে যাতে আগামী 5 বছর আপনারা ভালো থাকেন, তাই জাতীয় কংগ্রেসকে ভোট দিন। না, এটা আমি কংগ্রেস করি বলি না, আপনাদের কাছে একটা বিনীত প্রশ্ন, গত 10 বছরে কি আপনারা ভালো আছেন? আপনারা ভালো থাকলে আমার আবেদনকে একদম বন্ধ করে দিন, মোবাইলে অন্য কিছু দেখুন। কিন্তু যদি ভালো না থাকেন তাহলে প্রশ্ন করুন কেন ভালো নেই। প্রশ্ন করুন যে আপনার জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে, আপনার ইলেকট্রিসিটি বিল থেকে শুরু করে, আপনার চাকরি থেকে শুরু করে, আপনার ছেলের চাকরি থেকে শুরু করে, আপনার দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র, তেল, আনাজ, চাল, ডাল, নুন, চিনি এবং গ্যাস, তার দামটা কেন বাড়ছে? প্রশ্ন করুন। তাতে আপনার জীবনযাত্রাটা প্রত্যেক দিন একটু একটু করে কি করে দুরূহ হচ্ছে। প্রশ্ন করুন, যখন করোনাতে জাস্ট গত 2-3 বছর আগে পর্যন্ত আমরা যখন দেখেছি সারা ভারতবর্ষে হয়তো আপনার বাড়ির কেউ তখন বিহারে কাজ করছিল, বা কেউ হয়তো উড়িষ্যায় কাজ করছিল, বা কেউ হয়তো তামিলনাড়ুতে কাজ করছিল, তারা কিভাবে কি কষ্ট করে বাড়ি ফিরেছে। অনেকে হয়তো বাড়ি ফিরতে পারেনি, হাঁটতে 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 রাস্তা দিয়ে আস্তে আস্তে তারা হয়তো রাস্তাতেই মারা গেছে। এবং সেই সময় দাঁড়িয়ে আমার কেন্দ্রের সরকার শুধু আপনাকে তালি বাজাতে বলেছিল। কিছু সংখ্যক মানুষকে ফ্রিতে ভ্যাকসিন দিয়েছিল, কিন্তু সবাইকে ফ্রিতে ভ্যাকসিন দেয়নি এবং আপনাকে কিন্তু পয়সা দিয়ে কিনতে হয়েছিল। মাথায় রাখবেন গত 10 বছরে ইউনিনর মোবাইল কোম্পানি, মনে আছে আজ থেকে 10 বছর আগে আপনারা ব্যবহার করতেন, ইউনিনর, রিলায়েন্সের মতো মোবাইল কানেকশনের কোম্পানি থেকে শুরু করে, লাভার মতো মোবাইল তৈরি করার কোম্পানি থেকে শুরু করে, হালফিলের পেটিএম, বাইজুস যারা ভারতীয় ক্রিকেটের স্পন্সর ছিল থেকে শুরু করে, ডিএইচএফএল এর মতো কোম্পানি বন্ধ হয়ে গেছে। এবং সেই বন্ধ হওয়াতেই শেষ নয়, সেই কোম্পানিগুলো বন্ধ হয়েছে এবং সেই কোম্পানিতে যারা সাধারণ ছেলেমেয়েরা চাকরি করতো, আমার আপনার বাড়ির ছেলেমেয়েরা চাকরি করতো, তারা চাকরি হারিয়েছে। আপনার বাড়ির দোরগোড়ায় যে তালাটা আটকানো থাকতো আলিগড়ের, সেই আলিগড়, ফৈজাবাদের এক একটা কারখানা বন্ধ হয়ে গেছে গত 10 বছরে। আমার কথা বিশ্বাস করতে হবে না, যে কোনো খবরের কাগজ খুলুন, দেখতে পাবেন যে গত 10 বছরের ভেতর কর্মসংস্থানের অবস্থা বা দুরবস্থাটা কোন জায়গায় পৌঁছেছে। প্রতি 100 জন শিক্ষিত যুবকের ভেতর 80-র কাছাকাছি লোকজন আজকাল চাকরি পায় না, কর্মসংস্থান নেই। এবং এই যখন অবস্থা, সেখানে দাঁড়িয়ে ভারত সরকারের সরকারি পদ ফাঁকা আছে 10 থেকে 15 লক্ষের কাছাকাছি। তার ভেতর সেনাবাহিনী আছে, তার ভেতর রেলওয়েজ আছে, তার ভেতর একাধিক এরকম সংস্থা রয়েছে। শুধু তাই নয়, আপনার সেনাবাহিনীতে এই জীবনে প্রথমবার আমরা শুনতে পেয়েছি কন্ট্রাকচুয়াল সেনাবাহিনী, অগ্নিবীর। আপনার বাড়ির ছেলেরা যখন সীমান্তে প্রাণ দিচ্ছে, বা যখন প্রাণ দেওয়ার মতো পরিস্থিতি হচ্ছে, বা যখন গুলি খেতে যাচ্ছে, তখন তার মাথায় চিন্তা হচ্ছে আর তো 2 বছর চাকরি, তারপর আমি করব কি? চাকরি চলে যাওয়ার পর সিকিউরিটি গার্ড হব। উত্তরবঙ্গে আজকে যেখানে নির্বাচন হচ্ছে, সেই রায়গঞ্জের তুলাইপঞ্জি চাল খুব বিখ্যাত, তার চালের গন্ধে আমরা মাতোয়ারা হয়ে যাই। এই তুলাইপঞ্জি চালের দাম পায় না কৃষকেরা, কারণ এই সরকার এমএসপি মানতে চায়নি।
তা মানতে তো চাইনি, উল্টে কৃষকদের কি নাম দিয়েছে জানেন? আপনার বাড়ির চাষির ছেলেটাকে, আপনার যারা আমার বাড়িতে দুমুঠো অন্ন তুলে দেয় তাদেরকে কি বলেছে জানেন? তাদেরকে বলেছে তারা আন্দোলনজীবী, তারা খালিস্তানি। গাড়িরই করছে না, আমার গাড়িরই করছে। তাই আমি তো বলবো আপনি জাতীয় কংগ্রেসকে ভোট দিন না। জাতীয় কংগ্রেসকে ভোট দিয়ে যদি তাকে পছন্দ হয় আবার তাকে ছুঁড়ে ফেলে দেবেন, ঠিক যেরকমভাবে আপনারা অতীতে দিয়েছেন। কিন্তু যদি 10 বছরে ভালো না থাকে তাহলে প্রশ্ন করুন কেন ভালো নেই। প্রশ্ন করুন আপনার ইনসুলিন থেকে শুরু করে, আপনার এলট্রক্সিন থেকে শুরু করে আপনার জীবনদায়ী ওষুধগুলোর দাম যে বাড়ানো হয়েছে তার পেছনে কারণটা কি? তার পেছনে কারণটা এই ওষুধ কোম্পানিগুলো ইলেকটোরাল বন্ডের মাধ্যমে দেশের কেন্দ্রীয় সরকারি দলকে টাকা দিয়ে, চাঁদা দিয়ে আপনার কাছে সেই চাঁদা, আপনার ওষুধের দাম বাড়িয়ে সেই চাঁদা উসুল করেছে। শুধু এখানেই থেমে নয়, এটা একটা তথ্য উঠে এসছে নাকি যে সেই ওষুধগুলোর ভেতর অনেক মেয়াদ উত্তীর্ণ ওষুধ, বা যে ওষুধ হয়তো আমার আপনার শরীরের পক্ষে ভালো নয়, সেই ওষুধ বিক্রি করারও লাইসেন্স পেয়েছে। কেন? কারণ সরকারকে তারা চাঁদা দিয়েছে। সরকারও থেমে থাকেনি, সরকারও তার উপর 18% জিএসটি লাগিয়েছে। ওষুধে 18% জিএসটিতেই শুধু থেমে থাকেনি বলেই কি করেছে জানেন? আপনার বাড়ির যে বাচ্চা ছেলে মেয়েদের জন্য ইরেজার কিনতে যান, যে বই খাতা কিনতে যান, তার উপরেও জিএসটি দিয়েছে। শুধু এখানেই জিএসটি দিয়ে থেমে থাকেনি, মারা গেলে যে কাফান হয় তাতেও জিএসটি দিয়েছে। হ্যাঁ, কারণ সরকার মনে করে আপনি নাগরিক নন, আপনি কনজিউমার, আপনি গ্রাহক, আপনি ক্রেতা। কারণ সরকার ব্যবসা করতে বসেছে। সরকার দুটো বন্দে ভারত করে আপনার লোকাল ট্রেনগুলোর অবস্থা তথৈবচ করে রেখেছে। শুধু লোকাল ট্রেন কেন, যারা দার্জিলিং, আজকে উত্তরবঙ্গে ভোট, যারা দার্জিলিং মেলে যাতায়াত করেন তারা জানেন যে গত 4-5 বছরে দার্জিলিং মেল ন্যূনতমভাবে 4 থেকে 5 ঘন্টা লেট হয়। দার্জিলিং মেল কিন্তু ওয়ান অফ দ্য প্রিমিয়াম ট্রেনস। দার্জিলিং মেল কিন্তু এমনি ট্রেন নয়। দার্জিলিং মেলে শুধু লেট হয় তা না, দার্জিলিং মেল, কাঞ্চনকন্যা, কাঞ্চনজঙ্ঘা, তিস্তা, তোর্ষা সব কটা ন্যূনতম 4 ঘন্টা থেকে 5 ঘন্টা লেট হয়। এবং আমি যদি মিথ্যা কথা বলি আমার কথা শুনতে হবে না। আপনারা জানেন এই গরমের ছুটি পড়ছে, আপনারা সবাই উত্তরবঙ্গে ঘুরতে যাবেন, যারা সমতলে থাকেন তারা জানেন। আর পাহাড়ের মানুষ ডাক্তার দেখানো থেকে শুরু করে সব কিছুর জন্য দক্ষিণবঙ্গে আসবেন। আচ্ছা বলুন তো, আজকে রায়গঞ্জে এইমসের স্বপ্ন ছিল প্রিয়রঞ্জন দাস মুন্সির, সেই এইমসটা বন্ধ করে দিল কে? গত কয়েকদিন আগে অমিত শাহ এসে বলছিলেন যে আমাদেরকে ভোটে জেতান, আমরা এখানে একটা এইমস তৈরি করে দেবো। গত 10 বছর ধরে কি অন্য কাউকে ভোটে জেতাচ্ছিল? গত 5 বছর ধরে তো আপনার সাংসদ ছিল এখানে, যাকে আপনি মন্ত্রীও বানিয়েছিলেন। তারপরে এমনই তার পারফরমেন্স, তাকে মন্ত্রিত্ব থেকে তো হাঁটিয়েছেন। আপনি সেখানে লড়তে দেননি, তাকে লড়তে পাঠাননি। সেই মেয়েটিকে আপনি পাঠিয়েছেন দক্ষিণ কলকাতায় শাস্তি দিয়ে। এই তো আপনার অ্যাসেসমেন্ট। চা বাগান, আজকে চা বাগানের লড়াই। চা বাগান গত কয়েক বছরে চা বাগান বন্ধ হতে শুরু করেছে। সেই চা বাগানের চা শ্রমিকদের ন্যূনতম মজুরি কেন বাড়ানো হয়নি? অগ্নিবীর নিয়ে কথা হচ্ছে। অগ্নিবীর বললেই সেনাবাহিনীর কথা মনে পড়ে। গোর্খা রেজিমেন্ট, আমার দার্জিলিংয়ের ভাই বোনেরা সব থেকে বেশি সেনাবাহিনীতে যোগদান করেন। তাদের কাছে আজ সুরক্ষা নেই। তাই এইখানে দাঁড়িয়ে জাতীয় কংগ্রেস বেশ কিছু প্রতিশ্রুতি নিয়ে এসছেন। জাতীয় কংগ্রেস বলছে ন্যায় নিয়ে এসছে, ন্যায় আপনার জন্যে, আপনাদের জন্যে, এবং সমাজের সব ধরনের মানুষের জন্য, সব ধর্মের, সব জাতি, সব বর্গের জন্য। জাতীয় কংগ্রেস কি বলছেন জানেন? বলছে সরকারি 30 লক্ষ শূন্য পদ ভর্তি করা হবে, এবং সেটা যে করা সম্ভব সরকারি শূন্য পদ, সেটা বিহারে সামান্য কয়েকদিনের সরকারে আমরা দেখিয়ে দিয়েছি যে জেডিইউ এতদিন ধরে যেটা পারেনি, আরজেডি কংগ্রেস মিলিতভাবে সেটা করে দেখিয়েছে। কংগ্রেস কি বলছে জানেন? কংগ্রেস বলছে যে 25 লক্ষ টাকা পর্যন্ত সরকারি স্বাস্থ্য বিমা করা হবে, যাতে আপনি ক্যাশলেস পাবেন। হ্যাঁ,
আমরা যখন 5 বছর রাজস্থানের সরকার চালিয়েছি, গেহলট সরকার এটা করে দেখিয়েছে। কোভিডের সময় ভিলওয়ারা মডেল। কোভিড মনে আছে? আপনার বাড়ির পরিযায়ী ভাই বোনেরা, পরিযায়ী ছেলেমেয়েরা, পরিযায়ী শ্রমিকেরা কি কষ্টের মুখোমুখি হয়ে আপনার কাছে ফেরত এসেছিল। কেউ হয়তো জরির কাজ করে, কেউ হয়তো সেলসের কাজ করে, কেউ হয়তো অন্য কিছুর কাজ করে। আমরা কংগ্রেস কি বলছে জানেন? কংগ্রেস বলছে চেষ্টা করা হবে প্রত্যেকটা অঞ্চলে মানুষের স্কিল অনুযায়ী সে যেন তার স্থানীয় জায়গাতে তার কর্মসংস্থান পায়। যদি না পায়, তাকে যদি অন্য কোথাও যেতে হয়, তাহলে তার জন্য ইন্স্যুরেন্স থাকবে, স্বাস্থ্য বীমা থাকবে, এবং তার পাশাপাশি থাকবে যারা আমাদের মহিলা, তাদের মাথা গোজার ঠাঁই, পরিযায়ী শ্রমিকদের মাথা গোজার ঠাঁই। শুধু পরিযায়ী শ্রমিকদের মাথা গোজার ঠাঁই থাকবে তা একবারে বলা হচ্ছে না। তাদের সঙ্গে সঙ্গে যারা আমাদের নতুন যুব সমাজ প্রথমবার জন্য চাকরি পাবে, তাদের ন্যূনতম 1,00,000 টাকার অ্যাপ্রেন্টিসশিপ বা চাকরি দেওয়া হবে, এবং প্রথম চাকরিটা স্থায়ী করা হবে। তার পাশাপাশি আমার বাড়ির মা বোনেরা, গরিব ফ্যামিলির মা বোনেরা, এবং এখানে যখন গরিব বলা হচ্ছে, কোনো ধর্ম, জাতি, বর্ণ ভেষে নয়। একটা অভিষেকের মা যদি গরিব হয়, তাহলে সেও যেমন এই 1,00,000 টাকা পাবে। একটা আবু শেখের মা গরিব হলেও সে 1,00,000 টাকা পাবে। অভিষেক আর আবু শেখের একই রকম অধিকার আছে, যেটা নরেন্দ্র মোদীর শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দিচ্ছে। তাই আপনার মঙ্গলসূত্র কেড়ে নেবে। মুসলিম লীগের ম্যানিফেস্টো এইসব বলতে শুরু করেছে। আপনি বলুন তো, আমরা বাঙালি, আমরা চৈত্র মাসে যখন চড়ক, গাজন, অন্নপূর্ণা পুজো, ইতু, টুসু, ভাদু এসব পরব হতো একটা সময়, আমরা তখন আমিষ খেতাম না। যখন বাসন্তী পুজো হতো, আমরা আমিষ খেতাম না। কিন্তু নরেন্দ্র মোদী কি বলছেন? চৈত্র মাসে আমিষ খেয়েছে, নবরাত্রির সময় আমিষ খেয়েছে, এরা হিন্দু। লজ্জা করে না? সারা ভারতবর্ষের সবার ধর্মাচরণ, সবার খাওয়ার ট্র্যাডিশন একরকম না। আমার বাংলার দুর্গাপুজোতে নবমীর দিন পাঠা বলি হয়। সারাদিন উপোস থাকার পর মা কালীকে যখন আমরা অঞ্জলি দিই, তারপরে আমরা পাঠার মাংস খাই। অনেক জায়গাতে, অনেক কালী পুজোতে কারণ বাড়ি দেওয়া হয়, তারাপীঠে দেওয়া হয়। হ্যাঁ, কারণ ভারতবর্ষের ধর্মে 3 ধরনের ধর্মাচরণ আছে, আমরা জানি। রাজসিক, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। যে ধর্মাচরণ মতে কামাখ্যায় পুজো হয়, সেই ধর্মাচরণ মতে দক্ষিণেশ্বরে পুজো হতে পারে না, হওয়ার কথা নয়। নরেন্দ্র মোদী জানেন না, বা জেনে মিথ্যে কথা বলেন। দুর্ভাগ্যটা এখানে যে যখন আমরা বলি যে প্রত্যেক মানুষকে সশক্তিকরণ করা হবে, প্রত্যেকটা মানুষের সমান অধিকার দেওয়া হবে। একটা স্টুডেন্ট যখন লোন নেয়, সেই চাকরি পেলে সে নিজের টাকা ফেরত দেবে, কিন্তু সে যদি চাকরি না পায়, তাহলে সেই লোনের দায়টা সরকারের। কারণ সে ঋণ নিয়ে পড়াশোনা করছে, সার্টিফিকেটটা বাড়িতে টাঙিয়ে রাখার জন্য নয়, সেটাকে কাজে লাগিয়ে কর্মসংস্থানের জন্য। সরকার যদি কর্মসংস্থান দিতে না পারে, তাহলে লোন আদায় করবার অধিকারটাও থাকে না। এটা বাস্তব। যখন আমরা দেখি বিহার, উড়িষ্যাতে প্রত্যেক দিন, এবং উত্তরপ্রদেশে প্রত্যেক পরীক্ষা হলে সেই পরীক্ষা লিক হয়ে যায়, সেই নিউজ পেপার, সেই কোয়েশ্চেন পেপার লিকটা আমরা বন্ধ করব, আমরা এগুলো বলেছি। এবার আপনারা যদি এগুলো বিশ্বাস করেন, আপনারা যদি এই দাবিগুলোর সঙ্গে সাযুজ্য রাখেন, যদি সহমত পোষণ করেন, তাহলে জাতীয় কংগ্রেসের সঙ্গে দাঁড়ান, গরম উপেক্ষা করে দাঁড়ান, একবার বিশ্বাস করে দেখুন। কারণ এটা তো মানবেন, এই দেশটাতে 70 বছরের 56 বছর যখন এই জাতীয় কংগ্রেস আপনাদের সমর্থন নিয়ে, আপনাদের আশীর্বাদ নিয়ে যখন শাসন করেছিল, তখনই এই জাতীয় কংগ্রেস 100 দিনের কাজ তৈরি করেছিল, হাইওয়ে তৈরি করেছিল, হাসপাতাল তৈরি করেছিল, ইসরো তৈরি করেছিল।
ইসকো তৈরি করেছিল, আইএসআই তৈরি করেছিল, আইআইটি আইআইএম তৈরি করেছিল, এইমস তৈরি করেছিল, বিপুল সংখ্যক রেলওয়ে তৈরি করেছিল। আর সেখানে এই সরকার প্রত্যেক দিন খুললে বলছে এই তো বুলেট ট্রেন হচ্ছে। একটু আগেই বললাম বুলেট ট্রেনকে দিয়ে, 4টে বুলেট ট্রেন দিয়ে 100টা দার্জিলিং মেল, 100টা কাঞ্চনকন্যা, 100টা তিস্তা তোর্ষাকে লেট করাবার অধিকার আপনাকে কেউ দেয়নি। রাস্তায় বেরোলে যে কোনো হাইওয়েতে গেলে আপনাদের কি বিপুল পরিমাণ টোল দিতে হয়। আচ্ছা আপনারা একটা কথা বলুন তো, এই রাস্তাঘাটগুলো আপনার পয়সায় তৈরি হয়, আপনি যে ট্যাক্স দেন তার উপর তৈরি হয়। এছাড়াও আপনি যদি পেট্রোল ভরতে যান একটা সেস নেওয়া হয়, সেই সেসে কি বলা হয়? ইনফ্রাস্ট্রাকচার সেস। তার মানে কি হলো, এক রাস্তার জন্যে আপনি অলরেডি ট্যাক্স দিচ্ছেন, কারণ কেন্দ্র সরকার বিজ্ঞাপন করে যে দেশের উন্নতির ভাগিদারির অংশীদার হন, অ্যাডভান্স ট্যাক্স দিন। আপনি ট্যাক্স দিচ্ছেন, তার উপর আবার তেল ভরলে ইনফ্রাস্ট্রাকচার সেস দিচ্ছেন, তারপরে সেই রাস্তা তৈরি হয়ে যাওয়া, সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনি তাদের টোল দিচ্ছেন। তার মানে এক জিনিসের জন্য আপনি 3বার ট্যাক্স দিচ্ছেন। ভাবতে পারেন, এটাকে বোঝার ওপর সাঁকেরাটি আপনি বলবেন না। তারপর নীতিন গডকরি বড় বড় কথা বলছে, একটা মথুরা এক্সপ্রেসওয়ে বা একটা দ্বারকা এক্সপ্রেসওয়ে বা একটা বম্বে সিলিং করে, সেই বম্বে সিলিংকে মাসিক আপনাকে কত টাকা টোল দিতে হয় জানেন? আপনার যদি একটা স্যান্ট্রো থাকে বা একটা মারুতি 800 থাকে, আপনার সেই মারুতি 800 বা স্যান্ট্রোর ইএমআই হয়তো 6,000 টাকা কি 4,000 টাকা, আপনাকে শুধু এক মাসের টোল দিতে হবে ওই রাস্তাটা যাওয়ার জন্যে 11,000 টাকার কাছাকাছি। আমার কথা বিশ্বাস করতে হবে না, অলরেডি বিজ্ঞাপন আছে, আপনারা দেখতে পারেন। তাহলে এটা বাস্তব। কারণ এরা আপনাকে, এই যে বললাম, আপনাকে নাগরিক মনে করে না, আপনাকে মনে করে কনজিউমার, আপনাকে মনে করে ক্রেতা। তাহলে তো অসুবিধা আছে, অসুবিধা আছে। সেই অসুবিধাগুলোকে বন্ধ করতে হবে, কারণ এই দেশটা আপনারা তৈরি করেছেন। কারণ বাই দ্য পিপল, ফর দ্য পিপল, উইথ দ্য পিপল হচ্ছে এই দেশের সংবিধান। যে সংবিধান বলে এই ভারতবর্ষে সব থেকে দুর্বল মানুষদেরকে দেখার দায়িত্ব রাষ্ট্রের। সেই দুর্বল মানুষটা সামাজিকভাবে হতে পারে, সাংস্কৃতিকভাবে হতে পারে, আর্থিকভাবে হতে পারে, ধর্মীয়ভাবে হতে পারে, জাতিগতভাবে হতে পারে, লিঙ্গগতভাবে হতে পারে। তাই আমাদেরকে মহিলাদেরকে প্রোটেক্ট করতে হবে, আমাদেরকে আদিবাসী, এসসি, এসটি, ওবিসিদেরকে রক্ষা করতে হবে। তাই সংরক্ষণের আইন আছে, সংরক্ষণের মানেটা তাই ধর্মীয় সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে হবে। এটাই ভারতবর্ষের নিয়ম, এটাই ভারতবর্ষের অভিজ্ঞতা। তার পাশাপাশি আর্থিকভাবে দুর্বল মানুষদের পাশে দাঁড়াতে হবে। ওই কারণে রাহুল গান্ধী বারবার বলছেন আর্থিক সমীক্ষা করা হবে, জাতিগত সমীক্ষা করা হবে। আর্থিক সমীক্ষা কেন করতে হবে? একজন ব্রাহ্মণও যদি, যে তথাকথিতভাবে উচ্চ বর্ণের মানুষ, সেও যদি গরিব থাকে তাহলে তার পাশে সরকারকে দাঁড়াতে হবে। তাই ইকোনমিক সার্ভেটা জরুরি। যে বিপুল সংখ্যক ট্যাক্স মাফ করা হয়েছে আদানি, আম্বানি এবং আরও বন্ধু শিল্পপতিদের, তাদের সেই ট্যাক্স মাফটা করে 15 লক্ষ কোটি টাকা, সেই ট্যাক্সের টাকায় দেশের উন্নতি করা হবে, যাতে আপনার কাছে 2 পয়সা আসে। কারণ আমরা জানি আপনার কাছে যদি 2 পয়সা আসে তাহলে আপনি ওষুধ কিনবেন, তাহলে আপনি আপনার ছেলে মেয়েকে স্কুলে পড়াবেন, একটা নতুন স্কুল তৈরি হবে, সেখানে একটা শিক্ষক চাকরি পাবে, একটা ওষুধ কোম্পানিতে একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ চাকরি পাবে। কিন্তু যদি আমি আম্বানি, আদানিকে বা বড় শিল্পপতিদের ট্যাক্স মাফ করি, তাহলে সে দুবাইতে একটা বড় বাংলো কিনবে, একটা প্লেন কিনবে, আমার কিছু লাভ হবে না দেশের অর্থনীতিতে। এটা বাস্তব। তাই আমরা আপনার কাছে আবেদন করছি, এই হাতের পাশে থাকুন। কেন বলুন তো? এই হাত দরকারে প্রণাম করতে পারে, দরকারে দোয়া মানতে পারে। এই হাত বড়দেরকে যেমন শ্রদ্ধা জানায়, ছোটদেরকে আশীর্বাদ করে, ঠিক সেরকম আমার দেশের মা বোন, আমার দেশের সংবিধানকে যদি আঘাত করে, তাহলে এই হাত চর হয়ে, থাপ্পড় হয়ে সেই
মানুষগুলোর গালে পড়তে পারে, জব নেহি ডরে থে গোরো সে তো ক্যা ডরনা ইন চোরো সে। আমরা এই দেশটাকে স্বাধীন করেছি, আমরা এই দেশটাকে একটু 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 করে আজকের জায়গায় নিয়ে এসেছি। যারা ইংরেজদেরকে মুচলেকা দিত তারা এই দেশের অর্থ বুঝবে না, এই দেশের আবেগ বুঝবে না। আমরা শুধু আমাদের দেশকে স্বাধীন করেই থেমে থাকিনি, আমরা বাংলাদেশকে, শ্রীলঙ্কাকে শান্ত করেছি। তাই আজকে যারা সেনাবাহিনীর কথা বলে তারা সেনাবাহিনীর অর্থ বোঝে না। তাই আপনাদের কাছে বিনীত আবেদন, আপনারা তো দেখেছেন, আপনার ছেলেটা যদি আপনারা যদি গত 10 বছরের থেকে আজকে ভালো থাকেন, শুধু হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে ভালো থাকলে হবে না, নিজের ব্যাংক ব্যালেন্সটা খুলুন। যদি ভালো থাকেন, নিজের প্রত্যেক দিনের জীবনচর্চাটাকে ভাবুন। যদি ভালো থাকেন তাহলে আমাদেরকে ভোট দেবেন, যদি ভালো না থাকেন তাহলে নিজেকে প্রশ্ন করুন কেন ভালো নেই। ভালো থাকবেন, ভালো রাখবেন, হাত বদলেগা হালাত। আর দয়া করে সব তীব্র দাবদাহ উপেক্ষা করে ভোট দিন। রায়গঞ্জ, দার্জিলিংয়ের সঙ্গে সঙ্গে আপনাদের যে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, লোকজন এই 82টা আসনের বিভিন্ন জায়গায় আছে,